আপনাদের সাথে বক্তব্য রাখবেন। এই 3 কিলোমিটার জুড়ে আজকে কিশোরগঞ্জের লক্ষ লক্ষ মানুষের নেতা আছে নাকি? বাংলাদেশের রাষ্ট্রনায়ক আছে নাকি? 18 কোটি মানুষের নেতা আছে নাকি? কোন নেতা? ডান দিকে বাম দিকে তারেক রহমান, তারেক খালেদা জিয়া, খালেদা জিয়া। সবাইকে ধন্যবাদ। আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যেমন নজরুল ইসলাম খান, উপস্থিত সম্মানিত নেতা জনাব ফজলুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আন্দোলনের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আন্দোলনের ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত কিশোরগঞ্জবাসী, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এই মাঠে, আপনারা এই যে হাজারো মানুষ এই মাঠে আপনারা একত্রিত হয়েছেন আজকে আমরা এখানে একটি মুক্ত পরিবেশে কথা বলছি, একটি ভয়হীন পরিবেশে আমরা সকলে কথা বলছি। একটু আগে আপনারা দেখেছেন মঞ্চে কিছু মানুষ কথা বলেছেন। কোন সেই মানুষগুলো? যে মানুষগুলো স্বজনদেরকে তারা হারিয়েছেন বিগত স্বৈরাচার আন্দোলনের সময়। আমরা কিছু মানুষের বক্তব্য শুনেছি যারা নিজেরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়। ভাই বোনেরা, এই যে মানুষগুলোর কথা আমরা শুনেছি, সেই মানুষগুলোকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য, সেই শহীদ পরিবারের স্বজনদেরকে, শহীদ পরিবারের সদস্যদেরকে সম্মান জানানোর জন্য আজ আমরা সকলে একত্রিত হয়েছি। এই যে ভয়হীন পরিবেশে আজ আমরা এখানে আলাপ করছি, কথা বলছি, একত্রিত হয়েছি, সমবেত হয়েছি, এই শঙ্কামুক্ত পরিবেশে যে আমরা আজ একত্রিত হয়েছি, এই সময়টার জন্য বিগত 17 বছর এই দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে। এই পরিবেশটির জন্য দীর্ঘ 17 বছর এই দেশের মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। ভাই বোনেরা, আজকে এই কিশোরগঞ্জ জেলাতেই আমরা আমাদের 16 জন মানুষকে হারিয়েছি, 17 জন মানুষকে আমরা হারিয়েছি, 17 জন মানুষকে আমরা কিশোরগঞ্জের মানুষকে আমরা হারিয়েছি, যারা আত্মত্যাগ করেছেন এই দেশের মানুষের অধিকারের জন্য, নিজেদের জীবনকে আত্মত্যাগ করেছেন। 16 জন মানুষ আছেন যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ভাবে, যারা ভয় পাননি, পিছিয়ে যাননি, যারা দেশের মানুষের অধিকারের কথা বলতে গিয়ে। তো ভাই বোনেরা, সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে, যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরে। 50 লক্ষ 60 লক্ষের মতন নেতা কর্মী যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। বিএনপির বাইরেও বহু আরো রাজনৈতিক দল আছে যাদের সদস্যরা একইভাবে বিএনপির নেতা কর্মীদের মতন অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। তো ভাই বোনেরা, এই যে এত মানুষ শহীদ হয়েছেন, এত মানুষ আত্মত্যাগ করেছেন, এত মানুষ নির্যাতিত হয়েছেন, কেন এই মানুষগুলো আত্মত্যাগ করলেন, নির্যাতিত হলেন? কারণ একটাই,
এই মানুষগুলো বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিল। আমরা যে আজকে মুক্ত পরিবেশে কথা বলছি, এইরকম একটি মুক্ত পরিবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে চেয়েছিল এই মানুষগুলো। কিন্তু আমরা দেখেছি স্বৈরাচার দাবিয়ে রাখতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষকে। তো ভাই বোনেরা, এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না, এবং সেই জন্যই হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা এই বাংলাদেশকে পেয়েছি। ৭১ সালে যেমন লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল, আবারও ২০২৪ সালের আগস্ট মাসে আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার নিশ্চিত করে স্বৈরাচারকে বিদায় করতে সক্ষম হয়েছি জনগণের সংগ্রামের মাধ্যমে, জন অভ্যুত্থানের মাধ্যমে। তো ভাই বোনেরা, এই যে এই আত্মত্যাগ, এই যে বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে সেই বিগত অতীত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। ১৯৭১ সালে যেভাবে মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন, এটি সামনের বাংলাদেশ তৈরির জন্য, একটি মানবিক বাংলাদেশ তৈরির জন্য, যে বাংলাদেশে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যে বাংলাদেশে মানুষ তারা তাদের নিজেদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যে বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি অর্জন করতে পারবে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। তো ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। আমরা বারে বারে বলেছি, আমরা বারে বারে বলছি, আবারও বলেছি, আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা যে কাজ, সেটি করতে গিয়ে এমন কোন পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে। কাজে প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্রের পক্ষে সকল রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষে প্রতিটি মানুষকে আজ সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, একই সাথে তাদেরকে আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে, সেই সহযোগিতা আমাদের তাদেরকে দিতে হবে। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে আমি একটি কথা বলেছি, নিশ্চয়ই আপনারাও সেই কথাগুলো শুনেছেন, বিভিন্ন জনসভায় আমি বলেছি। আজ আপনাদের সামনেও সেই কথা বলতে চাই।
একটি পর্যায়ে অতিক্রম করে এসেছি, যে পর্যায়টা ছিল স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের মুক্ত করা। ভাই বোনেরা, স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। একটু আগে আমি বলেছি স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু এর পাশাপাশি আমাদেরকে দেশ গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় জাতি হিসাবে। প্রিয় ভাই বোনেরা, আমার বক্তব্যে আমি বলেছি যে শুধুমাত্র রাজনৈতিক মুক্তি হলে, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হলেই সকল কিছু হয়ে যায় না। রাজনৈতিক ক্ষমতা অর্জন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাশাপাশি আমাদেরকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয় যুক্ত হতে হবে বিশ্বাস করে। বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের যারা সদস্য, তারা সকলেই বিশ্বাস করে কি যে এই বাংলাদেশটি এবং বাংলাদেশের মানুষ একটি সম্ভাবনাময় জাতি, এই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, শুধু প্রয়োজন সঠিক নেতৃত্বে। প্রিয় ভাই বোনেরা, যদি আমরা রাজনৈতিক ক্ষমতা অর্জনের মাধ্যমে আমরা যদি সঠিক মানুষগুলোর হাতে এই দেশ এবং জাতির নেতৃত্ব তুলে দিতে সক্ষম হই, এই দেশের মানুষকে যদি আমরা সুযোগ করে দিতে পারি যে তারা তাদের নেতৃত্ব দিবে, সেই দায়িত্ব যদি আমরা মানুষের হাতে তুলে দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তাহলে সেই দায়িত্বপ্রাপ্ত সঠিক ব্যক্তিবর্গ, সঠিক ব্যক্তিগণ এই জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। যে নেতৃত্বের মাধ্যমে এই দেশের মানুষ একদিকে যেমন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, একই সাথে অর্থনৈতিক মুক্তিও অর্জন করা সম্ভব সেই সঠিক ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের প্রত্যেকটি, সমগ্র বাংলাদেশ যেমন একটি সম্ভাবনাময় দেশ, ঠিক একইভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি অঞ্চল, প্রতিটি জেলা একটি সম্ভাবনাময় এলাকা। আমরা আজ কিশোরগঞ্জে এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে আমাদের। আমরা যদি কিশোরগঞ্জে দেখি, আমার সামনে যাবে আপনারা হাজার হাজার যে মানুষ আজ এখানে উপস্থিত হয়েছেন, এই জনসভায় উপস্থিত হয়েছেন, প্রায় প্রত্যেকে আপনারা এখানে হয়তো 2-4 জন অন্য জেলার মানুষ থাকতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ এখানে কিশোরগঞ্জ জেলার মানুষ। কিশোরগঞ্জ জেলার সম্পর্কে আমি কিশোরগঞ্জ জেলা যে কিভাবে একটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা, আমি দু একটি কথা দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাই বোনেরা, বড় মৌসুমে আপনাদের এখানে প্রচুর ধান হয়। আপনারা কি জানেন যে এই যে হাওর এলাকায় বড় মৌসুমে যে প্রচুর যে ধান হয়, আর বড় মৌসুমে শুধু আপনারা যে ধান উৎপাদন করেন শুধুমাত্র কিশোরগঞ্জ জেলায়, সেটি সমগ্র বাংলাদেশের ভিতরে যে ধান উৎপাদিত হয় তার 16% ধান আপনারা উৎপাদিত করে। তার মানে দেখুন কত সম্ভাবনাময় একটি জেলা। সমগ্র দেশের 16% ধান একটি অঞ্চলেই আপনারা উৎপাদিত করে। যদি সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়, সঠিক পরিকল্পনা গ্রহণ করা যায়, যদি এই ধান যে কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে সঠিকভাবে সহযোগিতা প্রদান করা যায়, তাহলে এই 16%কে আমরা আরো বেশি, হয়তো 20% আমরা করতে সক্ষম, 25% আমরা করতে সক্ষম। কৃষকদেরকে সঠিকভাবে যদি সহযোগিতা করতে সক্ষম হই আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার কিশোরগঞ্জের আরেকটি সম্ভাবনার দিক আমরা দেখি। এখানকার যে অষ্টগ্রাম বলেন, কৃষ্ণা বলেন, মিঠাপুকুর বলেন, এই এলাকার যে বিশাল হাওর আছে, এই হাওরে বিভিন্ন প্রকারের মাছ উৎপাদিত হয়।
এখানে বাংলাদেশের যে মিঠা পানির যে মাছের চাহিদা, এই মাছের চাহিদার বিশাল ভান্ডার হচ্ছে এই এলাকাটি। এখানে রুই বলেন, কাতল বলেন, বল বলেন, আইল বলেন, বিভিন্ন প্রজাতির মাছ এই হাওর এলাকা হয়। তো ভাই বোনেরা, বিদেশে এই মাছ কেন আমরা রপ্তানি করতে সক্ষম হব না? আজকে যদি আমাদের গার্মেন্ট শিল্পের পোশাক রপ্তানি করে যদি বাংলাদেশ কোটি কোটি বৈদেশিক মুদ্রা বছরে অর্জন করতে সক্ষম